ইষ্টের 1 অধ্যায়। রানী বষ্টি পদচ্যুত হন। সেই অহস্যরসের সময় এই ঘটনাটি ঘটেছিল যে অহস্যরস হিন্দুস্তান থেকে কুশ দেশ পর্যন্ত 127টি প্রদেশে রাজত্ব করতেন। সেই সময় অহস্যরস রাজা সুষণ দুর্গে তাঁর সিংহাসনে বসে শাসন করতেন এবং তাঁর রাজত্বের 3য় বছরে অভিজাত লোকদের ও কর্মকর্তাদের জন্য এক ভোজের আয়োজন করলেন। পারস্য ও মাদিয়া দেশের সেনাপতিরা, অভিজাত লোকেরা ও রাজ্যের উঁচু পদের কর্মচারীরা উপস্থিত ছিলেন। 180 দিন ধরে তিনি তাঁর রাজ্যের সম্পদ এবং ঐশ্বর্য ও গরিমা তাদের কাছে প্রদর্শন করলেন। এই দিনগুলি শেষ হয়ে যাবার পর তিনি সুষণে উপস্থিত ক্ষুদ্র কি মহান সমস্ত লোকের জন্য 7 দিন ধরে রাজবাড়ির বাগানের উঠানে একটি ভোজ দিলেন। সেই বাগান সাজাবার জন্য সাদা ও নীল কাপড়ের পর্দা ব্যবহার করা হয়েছিল, যেগুলি সাদা ও বেগুনি মসিনা সুতোর দড়ি দিয়ে রূপোর কড়াতে মার্বেল পাথরের থামে আটকানো ছিল। মার্বেল পাথর, ঝিনুক এবং বিভিন্ন রঙের অন্যান্য দামি পাথরের করা মেঝের উপরে সোনা ও রূপোর আসন ছিল। সমস্ত পানীয় বিভিন্ন রকমের সোনার পাত্রে দেওয়া হচ্ছিল এবং রাজার মন বড় ছিল বলে প্রচুর পরিমাণে দ্রাক্ষারস ছিল। রাজার আদেশে নিমন্ত্রিত প্রত্যেক জনকে নিজের ইচ্ছা মতো তা খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কারণ প্রত্যেকে যেমন চায় রাজা সেইভাবে পরিবেশন করার জন্য সকল দ্রাক্ষারসের পরিবেশককে নির্দেশ দিয়েছিলেন। অহস্যরস রাজার রাজপ্রাসাদে বষ্টি রানীও মহিলাদের জন্য একটি ভোজ দিলেন। 7ম দিনে রাজা অহস্যরস দ্রাক্ষারস খেয়ে খুব খুশি হয়েছিলেন এবং যে 7 জন নপুংসক মহুমন, বিস্তা, হরবনা, বিঘতা, অবগত, শ্বেতর, কর্কশ তার পরিচর্যা করত, তাদের তিনি আদেশ দিলেন যেন রানী বষ্টিকে রাজমুকুট পরিয়ে তার সামনে আনা হয়। রানী দেখতে সুন্দরী ছিলেন বলে রাজা অভিজাত লোকদের ও কর্মকর্তাদের সামনে তার সৌন্দর্য দেখাতে চেয়েছিলেন। কিন্তু পরিচর্যাকারীরা যখন রাজার আদেশ জানালো, তখন রানী বষ্টি আসতে রাজি হলেন না। এতে রাজা ভীষণ রেগে আগুন হয়ে গেলেন। যেহেতু আইন ও বিচার সম্বন্ধে দক্ষ লোকদের সঙ্গে রাজার পরামর্শ করবার নিয়ম ছিল বলে তিনি সেই পরামর্শদাতাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললেন এবং যারা রাজার খুব কাছের ছিল তারা হলো কর্ষণা, শেথর, অদমাথা, তর্শিস, মেরস, মর্ষণা ও মমুখন। এই 7 জন পারস্য ও মাদিয়া দেশের অভিজাত কর্মকর্তাদের রাজার সামনে উপস্থিত হবার অধিকার ছিল এবং সাম্রাজ্যের মধ্যে সব বড় স্থান ছিল তাদের। তিনি জিজ্ঞাসা করলেন, বিধান অনুসারে রানী বষ্টির প্রতি কি করা উচিত? নপুংসকদের দ্বারা রাজা অহস্যরস যে আদেশ রানীকে পাঠিয়েছিলেন তা তিনি মানেননি। তখন রাজা এবং উঁচু পদের কর্মকর্তাদের সাক্ষাতে মমুখন বললেন, রানী বষ্টি অন্যায় করেছেন, কেবল রাজার বিরুদ্ধে নয়, কিন্তু রাজা অহস্যরসের অধীন সমস্ত রাজ্যের উঁচু পদের কর্মকর্তাদের ও সেখানকার লোকদের বিরুদ্ধে। রানীর এরকম ব্যবহার সমস্ত স্ত্রীলোকদের মধ্যে জানাজানি হয়ে যাবে এবং তারা তাদের স্বামীদের তুচ্ছ করে বলবে, রাজা অহস্যরস আদেশ দিয়েছিলেন যেন রানী বষ্টিকে তার সামনে আনা হয়, কিন্তু তিনি আসলেন না। পারস্য ও মাদিয়ার সম্মানিতা স্ত্রীলোকেরা রানীর এই ব্যবহারের কথা শুনে রাজার উঁচু পদের কর্মকর্তাদের সঙ্গে একই রকম ব্যবহার করবেন। এতে অসম্মান ও অনৈক্যের কোনো শেষ হবে না।
যদি রাজার অমত না থাকে তবে তিনি যেন একটি রাজ আদেশ দেন যে বোষ্ঠী আর কখনো রাজা অহস্যরসের সামনে আসতে পারবেন না। এই আদেশ পারস্য ও মাদিয়ার আইনে লেখা থাকুক, যেন বাতিল করা না যায়। এছাড়া রাজা যেন অন্য আরেকজনকে রানীর পদ দেন। রাজার এই আদেশ যখন তার বিরাট সাম্রাজ্যের সব জায়গায় ঘোষিত হবে, তখন সাধারণ থেকে সম্মানিতা সমস্ত স্ত্রীলোকেরা তাদের স্বামীদের সম্মান করবে। এই পরামর্শ রাজা ও তার উঁচু পদের কর্মকর্তাদের ভালো লাগলো। রাজা সেই জন্য মমুখনের কথা মতো কাজ করলেন। তিনি তার সাম্রাজ্যের সব জায়গায় প্রত্যেকটি রাজ্যের অক্ষরানুসারে ও প্রত্যেকটি জাতির ভাষানুসারে চিঠি পাঠিয়ে দিলেন যে প্রত্যেক পুরুষ তার নিজের বাড়ির উপর কর্তৃত্ব করুক ও স্বজাতীয় ভাষায় তা প্রচার করুক। ইষ্টের 2 অধ্যায়। ইষ্টেরকে রানী করা হলো। পরে রাজা অহস্যরসের রাগ পড়ে গেল। বোষ্ঠীকে ও তিনি কি করেছিলেন এবং তার বিষয় কি আদেশ দেওয়া হয়েছিল তা স্মরণ করলেন। তখন রাজার ব্যক্তিগত কর্মচারীরা প্রস্তাব করল, মহারাজের জন্য সুন্দরী কুমারী মেয়ের খোঁজ করা হোক। রাজা নিজের সাম্রাজ্যের সমস্ত রাজ্যে এজেন্ট নিযুক্ত করুন, যেন তারা সব সুন্দরী মেয়েদের সুষন দুর্গের হারেমে পাঠিয়ে দিতে পারে। তাদেরকে রাজার যে নপুংসক হেগয় তার হাতে সমর্পণ করুক, যার উপর স্ত্রীলোকদের ভার দেওয়া আছে, এবং তাদের সৌন্দর্য বাড়াবার জন্য যা লাগে তা দেওয়া হোক। তারপর মহারাজকে যে কুমারী মেয়ে সন্তুষ্ট করতে পারবে তাকে বোষ্ঠীর পরিবর্তে রানী করা হোক। এই পরামর্শ রাজার কাছে ভালো লাগলো এবং তিনি সেই মতোই কাজ করলেন। সেই সময় মর্দখায় নামে বিন্যামিন গোষ্ঠীর একজন ইহুদি সুশনের দুর্গে ছিলেন। তিনি জাইরের ছেলে, যে শিমিয়ের ছেলে, যে কিসের ছেলে, যাকে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার জিহুদার রাজা জিহোয়াকিনের সঙ্গে জেরুসালেম থেকে বন্দী করে নিয়ে এসেছিলেন। মর্দখায়ের হদসা নামে একটি সম্পর্কিত বোন ছিল, যাকে তিনি মানুষ করেছিলেন, কারণ তার মা অথবা বাবা ছিল না। এই মেয়েটি ইষ্টের নামেও পরিচিত ছিল। সে খুব সুন্দরী ও ভালো গড়নের ছিল, এবং তার মা ও বাবা মারা যাওয়ায় মর্দখয় তাকে নিজের মেয়ে বলে গ্রহণ করেছিলেন। রাজার আদেশ ও নির্দেশ ঘোষণা করা হলে পর অনেক মেয়েকে সুশনের দুর্গে নিয়ে এসে হেগয়ের তদারকির অধীনে রাখা হলো। ইষ্টেরকেও রাজবাড়িতে নিয়ে গিয়ে হেগয়ের কাছে রাখা হলো, যার উপর হারেমের দায়িত্ব ছিল। মেয়েটি তাকে সন্তুষ্ট করে ও তার দয়া পায়। হেগয় প্রথম থেকেই তাকে সৌন্দর্য বাড়াবার জিনিসপত্র এবং বিশেষ খাবার দিল। সে রাজবাড়ি থেকে বেছে বেছে 7 জন দাসী তার জন্য নিযুক্ত করল, এবং হারেমের সবচেয়ে ভালো জায়গায় তাকে ও তার দাসীদের রাখল। ইষ্টের তার জাতি ও বংশের পরিচয় দিলেন না, কারণ মর্দখয় তাকে বারণ করেছিলেন। ইষ্টের কেমন আছেন ও তার কি হচ্ছে না হচ্ছে তা জানার জন্য মর্দখয় প্রতিদিন হারেমের উঠানের সামনে ঘোরাফেরা করতেন। রাজা অহস্যরসের কাছে কোনো মেয়ের যাবার পালার আসবার আগে 12 মাস ধরে তাকে মেয়েদের জন্য সৌন্দর্য বাড়াবার ব্যবস্থা গ্রহণ করতে হতো। 6 মাস গন্ধরসের তেল ও 6 মাস সুগন্ধি ও মহিলাদের জন্য নির্ধারিত প্রসাধনের জিনিসপত্র ব্যবহার করতে হতো। এইভাবে সে রাজার কাছে যেতে পারত। তিনি যা নিয়ে যেতে চাইতেন তাই তাকে
রাজার প্রাসাদের হারেম থেকে দেওয়া হতো। সন্ধ্যাবেলা সে সেখানে যেত এবং সকালবেলা হারেমের আরেক জায়গায় যেত, যেখানে রাজার নপুংসক শ্বাসকস উপপত্নীদের যত্ন নিতেন। সে আর রাজার কাছে যেতে পারত না যদি না রাজা তার উপর খুশি হয়ে তাকে নাম ধরে ডাকতেন। ইস্টেরের যখন রাজার কাছে যাবার পালা এলো, মর্দকয় তার কাকা অবিহইয়েলের যে মেয়েকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করেছিলেন, তখন হারেমের তদারককারী রাজার নিযুক্ত নপুংসক হেগয় তাকে যা নিয়ে যেতে বলল, তা ছাড়া তিনি আর কিছুই চাইলেন না। আর যে কেউ ইস্টেরকে দেখত সে তাকে অনুগ্রহ করত। রাজা অহস্যরসের রাজত্বের 7 বছরের 10ম মাসে, তার অর্থ টেবেত মাসে, ইস্টেরকে রাজবাড়িতে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। অন্যান্য স্ত্রীলোকদের চেয়ে ইস্টেরকে রাজা বেশি ভালোবাসলেন এবং তিনি অন্যান্য কুমারী মেয়েদের চেয়ে রাজার কাছে বেশি দয়া ও ভালোবাসা পেলেন। অতএব রাজা তার মাথায় মুকুট পরিয়ে দিলেন এবং বষ্টির জায়গায় ইস্টেরকে রানী করলেন। তারপর রাজা তার উঁচু পদের লোকদের ও কর্মকর্তাদের জন্য ইস্টেরের ভোজ নামে একটি বড় ভোজ দিলেন। তিনি সব রাজ্যে ছুটি ঘোষণা করলেন ও রাজকীয় উদারতায় উপহার দান করলেন। মর্দকয় ষড়যন্ত্রের কথা জানালেন। দ্বিতীয়বার কুমারী মেয়েদের যখন একত্র করা হলো, মর্দকয় রাজবাড়ির দ্বারে বসেছিলেন, কিন্তু মর্দকয়ের কথা মতো ইস্টের তার বংশের পরিচয় ও জাতির কথা গোপন রেখেছিলেন। ইস্টের মর্দকয়ের কাছে প্রতিপালিত হবার সময় যেমন তার কথা মতো চলতেন, তখনও তিনি তেমনি চলছিলেন। মর্দকয় রাজবাড়ির দ্বারে বসে থাকার সময় একদিন রাজার দ্বার রক্ষীদের মধ্যে 2 জন, বিঘতন ও তেরস, রাগ করে রাজা অহস্যরসকে মেরে ফেলার ষড়যন্ত্র করল। কিন্তু মর্দকয় ষড়যন্ত্রের কথা জানতে পেরে রানী ইস্টেরকে সেই কথা জানালেন। রানী মর্দকয়ের নাম করে তা রাজাকে জানালেন। সেই বিষয়ে খোঁজ খবর নিয়ে যখন জানা গেল কথাটি সত্যি, তখন সেই 2 জন কর্মচারীকে ফাঁসি দেওয়া হলো। এসব কথা রাজার সামনেই ইতিহাস বইতে লেখা হলো। ইস্টের 3 অধ্যায়। ইহুদিদের ধ্বংস করার জন্য হামনের ষড়যন্ত্র। এসব ঘটনার পরে রাজা অহস্যরস অগাগীয় হম্মাদাথার ছেলে হামনকে সাম্রাজ্যের অন্যান্য কর্মকর্তাদের চেয়ে উঁচু পদ দিয়ে সম্মানিত করলেন। রাজবাড়ির দ্বারে থাকা রাজ কর্মচারীরা হাঁটু গেড়ে হামনকে সম্মান দেখাত, কারণ রাজা তার সম্বন্ধে সেই রকমই আদেশ দিয়েছিলেন। কিন্তু মর্দকয় হাঁটুও পাততেন না কিংবা সম্মানও দেখাতেন না। এতে রাজবাড়ির দ্বারে থাকা রাজকর্মচারীরা মর্দকয়কে বলল, রাজার আদেশ তুমি কেন অমান্য করছো? দিনের পর দিন তারা তাকে বললেও তিনি তা মানতে রাজি হলেন না। সুতরাং তারা হামনকে সে বিষয় বলল দেখতে যে মর্দকয়ের এই ব্যবহার সহ্য করা হবে কিনা, কারণ তিনি তাদের বলেছিলেন যে তিনি একজন ইহুদি। হামন যখন দেখল যে মর্দকয় হাঁটুও পাতবেন না কিংবা সম্মানও দেখাবেন না, তখন ভীষণ রেগে গেল। কিন্তু মর্দকয়ের জাতি সম্বন্ধে জানতে পেরে কেবল মর্দকয়কে মেরে ফেলা একটি সামান্য বিষয় বলে সে মনে করল। এর বদলে সে একটি উপায় খুঁজতে লাগলো, যাতে অহস্যরসের গোটা সাম্রাজ্যের মধ্য থেকে মর্দকয়ের লোকদের মানে ইহুদিদের ধ্বংস করতে পারে। রাজা অহস্যরসের রাজত্বের 12 বছরের প্রথম মাসে, তার অর্থ নিশান মাসে,
একটি দিন ও মাস বেছে নেবার জন্য লোকেরা হামনের সামনে পুর, তার অর্থ গুটিকাপাত করল। তাতে গুলি 12 মাসে অদর মাসে উঠল। হামন তখন রাজা অহস্যরসকে বলল, আপনার সাম্রাজ্যের সমস্ত রাজ্যে বিভিন্ন জাতির মধ্যে একটি জাতি ছড়িয়ে রয়েছে, যাদের দেশাচার অন্য জাতির থেকে আলাদা এবং তারা মহারাজের বিধান পালন করে না। অতএব তাদের সহ্য করা মহারাজের অনুপযুক্ত। মহারাজের যদি ভালো মনে হয় তবে তাদের ধ্বংস করে ফেলার জন্য একটি হুকুম জারি করা হোক। তাতে আমি রাজভাণ্ডারে রাখার জন্য এই কাজের উদ্দেশ্যে যারা কার্যকারী তাদের জন্য 10,000 তালন্ত রূপো দেব। তখন রাজা তার নিজের আঙ্গুল থেকে স্বাক্ষর দেবার আংটি ইহুদিদের শত্রু অগাগীয় হম্মাদাথার ছেলে হামনকে দিলেন। রাজা হামনকে বললেন, অর্থ তুমি রাখো আর লোকদের নিয়ে তোমার যা ভালো মনে হয় তাই করো। তারপর প্রথম মাসের 13 দিনের দিন রাজার কার্য নির্বাহকদের ডাকা হলো। তারা প্রত্যেক রাজ্যের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষা অনুসারে হামনের সমস্ত আদেশ বিভিন্ন রাজ্যের ও বিভাগের শাসনকর্তাদের এবং বিভিন্ন জাতির নেতাদের কাছে লিখে জানালো। সেগুলি রাজা অহস্যরসের নামে লেখা হলো এবং রাজার নিজের আংটি দিয়ে শিলমোহর করা হলো। এই চিঠি পত্রবাহকদের দিয়ে রাজার অধীন সমস্ত রাজ্যে পাঠানো হলো। সেই চিঠিতে হুকুম দেয়া হলো যেন অদর নামে 12 মাসের 13 দিনের দিন সমস্ত ইহুদিদের যুবক ও বৃদ্ধ, শিশু ও স্ত্রীলোক সমস্ত লুট করে একদিনে হত্যা করে ধ্বংস করতে হবে। এই ফরমানের নকল প্রত্যেক রাজ্যের সমস্ত জাতির কাছে পাঠিয়ে দেওয়া হলো যেন তারা সেদিনের জন্য প্রস্তুত হয়। রাজার আদেশ পেয়ে সংবাদ বাহকেরা তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং সুশানের দুর্গেও সেই ফরমান প্রচার করা হলো। তারপর রাজা ও হামন পান করতে বসলেন, কিন্তু সুশান নগরের সকল লোক হতভম্ব হয়ে গেল। ইস্টের 4 অধ্যায়। মর্দকয় ইস্টেরকে সাহায্যের জন্য রাজি করান। যখন মর্দকয় এসব বিষয় জানতে পারলেন, তিনি নিজের পরনের কাপড় ছিঁড়ে চট পরে ও ছাই মেখে নগরের মধ্যে দিয়ে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে গেলেন। কিন্তু তিনি রাজবাড়ির দ্বার পর্যন্ত গেলেন, কারণ চট পরে কাউকে ভিতরে যাওয়ার অনুমতি ছিল না। প্রত্যেকটি রাজ্যে রাজার ফরমান ও আদেশ পৌঁছালো। সেখানে ইহুদিদের মধ্যে মহাশোক, উপবাস, কান্নাকাটি ও বিলাপ হতে লাগলো। অনেকে চট পড়ে ছাইয়ের মধ্যে শুয়ে পড়ল। ইস্টেরের দাসীরা ও নপুংসকেরা যখন তাকে মর্দকয়ের বিষয় জানালো, তখন তার মনে খুব দুঃখ হলো। তিনি মর্দকয়কে কাপড় পাঠালেন যেন তিনি চটের বদলে তা পরেন, কিন্তু তা তিনি নিলেন না। তখন ইস্টের নিজের পরিচর্যাকারী রাজার নপুংসক হতককে ডাকলেন এবং মর্দকয়ের কি হয়েছে ও কেন হয়েছে তা তার কাছ থেকে জেনে আসবার জন্য হুকুম দিলেন। সেজন্য হতক রাজবাড়ির দ্বারের সামনে নগরের চকে মর্দকয়ের কাছে গেল। মর্দকয় তার প্রতি যা ঘটেছে এবং ইহুদিদের ধ্বংস করার জন্য হামন যে পরিমাণ রূপ রাজভাণ্ডারে দেবার প্রতিজ্ঞা করেছে তা সব তাকে জানালেন। তিনি তাকে তাদের ধ্বংস করার যে ফরমান সুশানে প্রকাশ করা হয়েছিল তার নকল দিলেন, যেন সেটি ইস্টেরকে দেখায় ও তার কাছে ব্যাখ্যা করে, এবং তিনি যেন রাজার সঙ্গে দেখা করে করুণা ভিক্ষা করেন ও তার
লোকদের জন্য মিনতি করেন। হতক ফিরে গিয়ে মর্দখায় যা বলেছিলেন তা ইস্টেরকে জানালো। তখন ইস্টের মর্দখায়কে এই কথা বলবার জন্য তাকে নির্দেশ দিলেন। রাজার সব কর্মচারীরা এবং রাজার অধীন সব রাজ্যের লোকেরা জানে যে কোনো পুরুষ বা স্ত্রীলোক রাজার ডাক না পেয়ে যদি ভিতরের দরবারে প্রবেশ করে, তার কাছে যায়, তবে তার জন্য মাত্র একটি আইন আছে, সেটি হলো তার মৃত্যু। তবে যে লোকের প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন, কেবল তার প্রাণী বাঁচে। কিন্তু গত 30 দিনের মধ্যে রাজার কাছে যাবার জন্য আমাকে ডাকা হয়নি। মর্দখায়কে যখন ইস্টেরের কথা জানানো হলো, তিনি তাকে এই উত্তর দিলেন, রাজবাড়িতে আছো বলে মনে করো না যে ইহুদিদের মধ্যে তুমি একমাত্র রক্ষা পাবে, কারণ এ সময় যদি তুমি চুপ করে থাকো, তবে অন্য দিক থেকে ইহুদিরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবেই, আর তোমার বাবার বংশ শেষ হয়ে যাবে। আর কে জানে, হয়তো এরকম সময়ের জন্যই তুমি রানীর পদ পেয়েছ। তখন ইস্টের মর্দখায়কে এই উত্তর পাঠিয়ে দিলেন, আপনি গিয়ে সুশানে থাকা সমস্ত ইহুদিদের একত্র করুন এবং আমার জন্য সকলে উপবাস করুন। আপনারা 3 দিন ধরে রাতে কি দিনে কোনো কিছু খাওয়া দাওয়া করবেন না। আপনারা যেমন উপবাস করবেন, তেমনি আমি ও আমার দাসীরা উপবাস করব। তারপর যদিও তা আইন বিরুদ্ধ, তবুও আমি রাজার কাছে যাব, তাতে যদি আমাকে মরতে হয় মরব। এতে মর্দখায় গিয়ে ইস্টেরের সব নির্দেশ মতো কাজ করলেন। ইস্টের 5 অধ্যায়। রাজার কাছে ইস্টেরের অনুরোধ। তৃতীয় দিনে ইস্টের রাজকীয় পোশাক পরে রাজার ঘরের সামনে রাজবাড়ির ভিতরের দরবারে গিয়ে দাঁড়ালেন। রাজা দরজার দিকে মুখ করে সিংহাসনে বসেছিলেন। তিনি রানী ইস্টেরকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার উপর খুশি হয়ে তার হাতের সোনার রাজদণ্ডটি তার দিকে বাড়িয়ে দিলেন। তখন ইস্টের এগিয়ে গিয়ে সেই রাজদণ্ডটির আগাটি ছুঁলেন। রাজা জিজ্ঞাসা করলেন, রানী ইস্টের, কি ব্যাপার? তুমি কি চাও? সাম্রাজ্যের অর্ধেকটা হলেও তোমাকে দেওয়া হবে। উত্তরে ইস্টের বললেন, মহারাজ, যদি ভালো মনে করেন, তবে আপনার জন্য আজ আমি যে ভোজ প্রস্তুত করেছি, তাতে মহারাজ ও হামন যেন উপস্থিত হন। তখন রাজা বললেন, ইস্তেরের কথা মতো যেন কাজ হয়, সেই জন্য হামনকে নিয়ে এসো। পরে ইস্টের যে ভোজ প্রস্তুত করেছিলেন, তাতে রাজা ও হামন যোগ দিলেন। তারা যখন দ্রাক্ষারস পান করছিলেন, তখন রাজা আবার ইস্টেরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তোমাকে তা দেওয়া হবে। যদি সাম্রাজ্যের অর্ধেকও হয়, তোমাকে দেওয়া হবে। উত্তরে ইস্টের বললেন, আমার অনুরোধ ও ইচ্ছা এই, মহারাজ যদি আমাকে দয়ার চোখে দেখেন ও আমার অনুরোধ রাখতে চান এবং আমার ইচ্ছা পূরণ করতে চান, তবে আগামীকাল আমি যে ভোজ প্রস্তুত করব, তাতে মহারাজা ও হামন যেন আসেন। তখন আমি মহারাজের প্রশ্নের উত্তর দেব। মর্দখায়ের উপর হামনের রাগ। সেদিন হামন খুশি হয়ে আনন্দিত মনে বাইরে গেল, কিন্তু সে যখন মর্দখায়কে রাজবাড়ির দ্বারে দেখল আর লক্ষ্য করল যে মর্দখায় তাকে দেখে উঠে দাঁড়ালেন না কিংবা আর কোনো সম্মানও দেখালেন না, তখন মর্দখায়ের উপর তার রাগ হলো। তবুও হামন রাগ সংযত করে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সে তার বন্ধুদের ও তার স্ত্রী সেরসকে ডেকে আনল। তারপর সে তাদের কাছে তার বিশাল ধন সম্পদের, তার ছেলেদের সংখ্যার কথা এবং
রাজা কেমন সব বিষয় তাকে উঁচু পদের লোকদের অন্যান্য কর্মকর্তাদের উপরে বসিয়েছেন সেই সব কথা গর্ব করে বলতে লাগলো। হামান আরো বলল, কেবল তাই নয়, রানী ইষ্টের যে ভোজ প্রস্তুত করেছিলেন তাতে আমি ছাড়া আর কাউকে রাজার সঙ্গে নিমন্ত্রণ করা হয়নি। আবার তিনি কালকেও রাজার সঙ্গে আমাকে নিমন্ত্রণ করেছেন। কিন্তু যখনই ওই ইহুদি মর্দকয়কে রাজবাড়ির দ্বারে বসে থাকতে দেখি, তখন এই সবেতেও আমাকে কোনো শান্তি দেয় না। তখন তার স্ত্রী সেরস ও সমস্ত বন্ধুরা তাকে বলল, তুমি ৭৫ ফুট উঁচু একটি ফাঁসি কাঠ তৈরি করাও এবং সকালে রাজার অনুমতি নিয়ে মর্দকয়কে তার উপর ফাঁসি দেবার ব্যবস্থা করো। তারপর খুশি হয়ে রাজার সঙ্গে ভোজে যাও। এই পরামর্শ হামানকে খুশি করলো এবং সে ফাঁসি কাঠ তৈরি করালো। ইষ্টের ৬ অধ্যায়। মর্দকয় সম্মানিত হলেন। সে রাতে রাজা ঘুমাতে পারছিলেন না, সেই জন্য তিনি আদেশ দিলেন যেন তার কাছে তার সময়ের ঘটনাপঞ্জি এনে পড়া হয়। সেখানে দেখা গেল যে বিগথন ও তেরস নামে রাজার দুজন দ্বাররক্ষী রাজা অহস্যরসকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। তখন মর্দকয় সেই খবর রাজাকে দিয়েছিলেন। রাজা জিজ্ঞাসা করলেন, এর জন্য মর্দকয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে? রাজার পরিচর্যাকারী বলল, কিছুই করা হয়নি। রাজা বললেন, দরবারে কে আছে? মর্দকয়ের জন্য হামান যে ফাঁসি কাঠ তৈরি করেছিল তাতে মর্দকয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময় সে রাজবাড়ির বাইরের দরবারে এসেছিল। রাজার পরিচর্যাকারীরা বলল, হামান দরবারে দাঁড়িয়ে আছেন। রাজা বললেন, তাকে ভিতরে নিয়ে এসো। হামান ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, রাজা যাকে সম্মান দেখাতে চায় তার জন্য কি করা উচিত? তখন হামান মনে মনে ভাবল, আমাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন? সেজন্য সে উত্তরে বলল, রাজা যাকে সম্মান দেখাতে চান তার জন্য রাজার একটি রাজ পোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক। তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের লোকদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাকে সম্মান দেখাতে চান তাকে সেই পোশাক পরানো হোক এবং তাকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি এরকমই করা হয়। রাজা হামানকে আদেশ দিলেন, তুমি এখনই গিয়ে রাজ পোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ির দ্বারে বসা সেই ইহুদি মর্দকয়ের প্রতি তেমনি করো। তুমি যা যা বললে তার কোনোটাই করতে যেন অবহেলা করা না হয়। তখন হামান রাজ পোশাক এবং ঘোড়া নিল এবং মর্দকয়কে রাজ পোশাক পরিয়ে ও ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করল, রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি এরকমই করা হবে। এরপর মর্দকয় আবার রাজবাড়ির দ্বারে ফিরে গেলেন, কিন্তু হামান দুঃখে মাথা ঢেকে তাড়াতাড়ি করে ঘরে গেল এবং তার প্রতি যা ঘটেছে তা সব তার স্ত্রী সেরস ও সমস্ত বন্ধুদের বলল। তার পরামর্শদাতারা ও তার স্ত্রী সেরস তাকে বলল, যার সামনে তোমার এই পতন আরম্ভ হয়েছে সেই মর্দকয় যদি ইহুদি বংশের লোক হয় তবে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারবে না, নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে। তারা তখনও তার সঙ্গে কথা বলছে, এমন সময় রাজার নপুংসকেরা
এসে তাড়াতাড়ি করে হামনকে ইস্টেরের প্রস্তুত করা ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল। ইস্টের 7 অধ্যায়। হামনের ফাঁসি। তারপর রাজা ও হামন রানী ইস্টেরের ভোজে গেলেন। আর তারা যখন তৃতীয় দিনে দ্রাক্ষারস পান করছিলেন, তখন রাজা জিজ্ঞাসা করলেন, রানী ইস্টের, তুমি কি চাও? তাই তোমাকে দেওয়া হবে। তোমার অনুরোধ কি? যদি সাম্রাজ্যের অর্ধেকও হয়, তোমাকে দেওয়া হবে। রানী ইস্টের তখন উত্তরে বললেন, মহারাজ, আমি যদি আপনার দয়া পেয়ে থাকি এবং মহারাজ যদি খুশি হয়ে থাকেন, আমার প্রাণ রক্ষা করুন, এটি আমার আবেদন, এবং আমার জাতির লোকদের প্রাণ রক্ষা করুন, এটি আমার অনুরোধ। কারণ আমাকে ও আমার জাতির লোকদের বিক্রি করা হয়েছে ধ্বংস করার, মেরে ফেলার ও একেবারে শেষ করে দেবার জন্য। যদি আমাদের দাস ও দাসী করা হতো, তবে আমি চুপ করে থাকতাম, কারণ ওই রকম কষ্টের কথা মহারাজকে জানানো উচিত হতো না। তখন রাজা অহস্যরস রানী ইস্টেরকে জিজ্ঞাসা করলেন, কে সে? সেই লোকটি কোথায় যার এই কাজ করার সাহস হয়েছে? ইস্টের বললেন, সেই বিপক্ষ ও শত্রু হলো এই দুষ্ট হামন। তখন হামন রাজার ও রানীর সামনে ভীষণ ভয় পেল। রাজা রেগে গিয়ে দ্রাক্ষারস রেখে উঠলেন এবং বের হয়ে রাজবাড়ির বাগানে গেলেন। কিন্তু হামন মনে করল যে রাজা তার ভাগ্য স্থির করে ফেলেছেন। সেই জন্য রানী ইস্টেরের কাছে প্রাণ ভিক্ষার জন্য সেখানে রইল। রাজবাড়ির বাগান থেকে রাজা ভোজের ঘরে ফিরে আসলেন, আর তখন ইস্টের যে আসনে হেলান দিয়ে বসেছিলেন তার উপর হামন পড়েছিল। রাজা চেঁচিয়ে বললেন, এই লোকটি কি আমার সামনে রানীকে উত্ত্যক্ত করবে, যখন তিনি আমার সঙ্গে আমার গৃহে আছেন? রাজার মুখ থেকে এই কথা বের হওয়া মাত্র লোকেরা হামনের মুখ ঢেকে ফেলল। তখন হরবোনা নামে রাজার একজন নপুংসক, যে তার পরিচর্যাকারী, বলল, হামনের বাড়িতে ৭৫ ফুট উঁচু একটি ফাঁসি কাঠ তৈরি আছে। মর্দখয়, যিনি রাজার প্রাণ রক্ষার জন্য খবর দিয়েছিলেন, তার জন্যই হামন ওটি তৈরি করেছিল। রাজা বললেন, ওটির উপরে ওকেই ফাঁসি দাও। কাজেই মর্দখয়কে ফাঁসি দেওয়ার জন্য যে ফাঁসি কাঠ হামন তৈরি করেছিল, সেখানেই তাকে ফাঁসি দেওয়া হলো। এরপর রাজার রাগ পড়ল। ইস্টের ৮ অধ্যায়। ইহুদিদের পক্ষে রাজার আদেশ। সেদিনই রাজা অহস্যরস ইহুদিদের শত্রু হামনের সম্পত্তি রানী ইস্টেরকে দিলেন, এবং মর্দখয় রাজার সামনে উপস্থিত হলেন, কারণ ইস্টের জানিয়েছিলেন তার সঙ্গে মর্দখয়ের সম্পর্ক। রাজা তার স্বাক্ষর দেওয়ার যে আংটিটি হামনের কাছ থেকে নিয়েছিলেন, সেটি নিজের হাত থেকে খুলে মর্দখয়কে দিলেন, আর ইস্টের তাকে হামনের সম্পত্তির উপর নিযুক্ত করলেন। ইস্টের রাজার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে আবার তার কাছে মিনতি জানালেন। ইহুদিদের বিরুদ্ধে অগাগীয় হামন যে দুষ্ট পরিকল্পনা করেছিল, তা বন্ধ করার জন্য তিনি রাজাকে অনুরোধ করলেন। তখন রাজা তার সোনার রাজদণ্ডটি ইস্টেরের দিকে বাড়িয়ে দিলেন, আর ইস্টের উঠে রাজার সামনে দাঁড়ালেন। ইস্টের বললেন, মহারাজের যদি ভালো মনে হয়, তিনি যদি আমাকে দয়ার চোখে দেখেন এবং যদি ভাবেন যে কাজটি করা ন্যায্য, আর যদি তিনি আমার উপর খুশি হয়ে থাকেন, তবে মহারাজের সমস্ত রাজ্যের ইহুদিদের ধ্বংস করবার জন্য পরিকল্পনা করে অগাগীয় হম্মাদাতার ছেলে হামন যে চিঠি লিখেছিল তা
বাতিল করার জন্য একটি আদেশ লেখা হোক, কারণ আমার লোকদের বিপর্যয় দেখে আমি কি করে সহ্য করব? আমার পরিবারের ধ্বংস দেখে আমি কি করে সহ্য করব? রাজা অহস্যরস রানী ইস্তেরকে ও ইহুদি মর্দকয়কে বললেন, যেহেতু হামন ইহুদিদের আক্রমণ করেছিল, আমি তার সম্পত্তি ইস্তেরকে দিয়েছি, আর লোকেরা তাকে ফাঁসি কাটে ফাঁসি দিয়েছে। এখন যেভাবে তোমাদের ভালো মনে হয়, সেই ইহুদিদের পক্ষে রাজার নামে আরেকটি আদেশ লিখে রাজার স্বাক্ষর করা আংটি দিয়ে সিলমোহর করো। রাজার নাম করে লেখা এবং রাজার আংটি দিয়ে সিলমোহর করা কোনো আদেশ বাতিল করা যায় না। তৃতীয় মাসে শিবন মাসে 23 দিনের দিন সঙ্গে সঙ্গে রাজার কার্যনির্বাহকদের ডাকা হলো। মর্দকয়ের সমস্ত আদেশ অনুসারে হিন্দুস্তান থেকে কুশ দেশ পর্যন্ত 127টি রাজ্যের ইহুদিদের রাজ্যের শাসক, কর্মকর্তা ও উঁচু পদের কর্মকর্তাদের কাছে চিঠি লেখা হলো। এই চিঠিগুলো প্রত্যেকটি রাজ্যের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা, এমনকি ইহুদিদের ভাষা অনুসারে লেখা হলো। মর্দকয় রাজা অহস্যরসের নামে চিঠিগুলি লিখে রাজার স্বাক্ষরের আংটি দিয়ে সিলমোহর করলেন এবং রাজার জোরে দৌড়ানো বিশেষ ঘোড়ায় করে সংবাদ বাহকদের দিয়ে চিঠিগুলি পাঠিয়ে দিলেন। রাজার ফরমান প্রত্যেক নগরের ইহুদিদের একত্র হওয়ার ও নিজেদের রক্ষা করার অধিকার দিল। কোন জাতির বা রাজ্যের লোকেরা ইহুদিদের ও তাদের স্ত্রীলোক ও ছেলেমেয়েদের আক্রমণ করলে তারা সেই দলকে ধ্বংস ও হত্যা করার অধিকার পেল, আর সেই শত্রুদের সম্পত্তি লুট করারও অধিকার পেল। রাজা অহস্যরসের সকল রাজ্যে ইহুদিদের জন্য যে দিনটি ঠিক করল তা হল অদর মাসে, মানে 12 মাসের 13 দিনের দিন। এই ফরমানের নকল প্রত্যেক রাজ্যের ও সমস্ত জাতির কাছে পাঠিয়ে দেওয়া হলো, যেন ইহুদিরা সেদিনে তাদের শত্রুদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত থাকতে পারে। রাজার বিশেষ ঘোড়ায় চড়ে সংবাদ বাহকেরা রাজার আদেশে তাড়াতাড়ি বের হয়ে গেল এবং সুশনের দুর্গেও সেই আদেশ জানানো হলো। ইহুদিদের জয় জয়কার। মর্দকায় মসিনা সুতোর বেগুনি পোশাকের উপর নীল ও সাদা রঙের রাজ পোশাক পরে এবং সোনার একটি বড় মুকুট মাথায় দিয়ে রাজার সামনে থেকে বের হয়ে গেলেন। সুশন নগরের লোকেরা আনন্দ করল। ইহুদিদের জন্য সময়টি ছিল প্রসন্নতার, আনন্দের, আমোদের ও সম্মানের। প্রত্যেকটি রাজ্যে ও নগরে যেখানে যেখানে রাজার ফরমান গেল, সেখানকার ইহুদিদের মধ্যে প্রসন্নতা, আমোদ, ভোজ ও আনন্দের দিন হলো। আর অন্যান্য জাতির অনেক লোক ইহুদি হয়ে গেল, কারণ তারা ইহুদিদের থেকে তাদের ত্রাস জন্মেছিল। ইস্টের 9 অধ্যায়। অদর মাস মানে 12 মাসের 13 দিনে রাজার আদেশ পালনের সময় এলো। এই দিন ইহুদিদের শত্রুরা তাদের দমন করার আশা করেছিল, কিন্তু ঘটনা হলো ঠিক উল্টো। ইহুদিদের যারা ঘৃণা করত, ইহুদিরাই তাদের দমন করল। যারা তাদের ধ্বংস করতে চেয়েছিল, তাদের আক্রমণ করার জন্য ইহুদিরা রাজা অহস্যরসের সকল রাজ্যে তাদের নিজের নিজের নগরে জড়ো হলো। তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারল না, কারণ সব জাতির লোকেরা তাদের ভয় করতে লাগলো। সকল রাজ্যের অভিজাত লোকেরা, শাসনকর্তারা, কর্মকর্তারা এবং রাজার কর্মকর্তারা ইহুদিদের সাহায্য করলেন, কারণ মর্দকয়ের ভয় তাদের গ্রাস করেছিল। মর্দকয় রাজবাড়িতে বিশিষ্ট হয়ে উঠলেন
তার সুনাম সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ল এবং তিনি দিনে দিনে ক্ষমতাশালী হয়ে উঠলেন। ইহুদিরা তাদের শত্রুদের তরোয়াল দিয়ে হত্যা ও ধ্বংস করল এবং যারা তাদের ঘৃণা করত তাদের প্রতি তারা যা ইচ্ছা তাই করল। শুশনের দুর্গে ইহুদিরা 500 লোককে হত্যা ও ধ্বংস করল। তারা পর্ষণদার, দলফোন, অস্পাথ, ওরাত, অদলীয়, অরিদাত, বর্মস্ত, অরিশয়, অরিদয় ও বৈশাত ইহুদিদের শত্রু হম্মাদাতার ছেলে হামনের 10 জন ছেলেকে মেরে ফেলল, কিন্তু তারা লুটের জিনিসে হাত দিল না। শুশনের দুর্গে যাদের মেরে ফেলা হয়েছিল তাদের সংখ্যা সেদিনই রাজাকে জানানো হয়েছিল। রাজা রানী ইস্টেরকে বললেন, ইহুদিরা 500 লোককে হত্যা ও ধ্বংস করেছে এবং হামনের 10 জন ছেলেকে শুশনের দুর্গে মেরে ফেলেছে। তারা রাজার অন্যান্য রাজ্যে কি করেছে? এখন তোমার কি অনুরোধ তা তোমাকে দেওয়া হবে, তুমি কি চাও তাও করা হবে। উত্তরে ইস্টের বললেন, মহারাজের যদি ভালো মনে হয় তবে আজকের মতো কালকেও শুশনের ইহুদিদের একই কাজ করার ফরমান দেওয়া হোক এবং হামনের 10টি ছেলেকে ফাঁসি কাটে ঝুলানো হোক। তখন রাজা তাই করার জন্য আদেশ দিলেন। শুশনে এক ফরমান জারি হলো, আর লোকেরা হামনের 10 জন ছেলেকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিল। শুশনের ইহুদিরা অদর মাসের 14 দিনের দিন একসঙ্গে জড়ো হয়ে সেখানে 300 লোককে মেরে ফেলল, কিন্তু তারা লুটের জিনিসে হাত দিল না। এর মধ্যে রাজার রাজ্যের বাকি ইহুদিরাও নিজেদের জীবন রক্ষা করার জন্য ও তাদের শত্রুদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একসঙ্গে জড়ো হলো। তারা 75,000 লোককে মেরে ফেলল, কিন্তু তারা লুটের জিনিসে হাত দিল না। এই ঘটনা অদর মাসের 13 দিনের দিন ঘটল এবং 14 দিনের দিন তারা বিশ্রাম নিল এবং সেদিনটি তারা ভোজের ও আনন্দের দিন হিসাবে পালন করল। শুশনের ইহুদিরা 13 আর 14 দিনের দিন একসঙ্গে জড়ো হয়েছিল এবং 15 দিনের দিন তারা বিশ্রাম নিল ও দিনটি তারা ভোজের ও আনন্দের দিন হিসেবে পালন করল। এজন্যই গ্রামের ইহুদিরা অদর মাসের 14 দিনের দিন আনন্দ ও ভোজের দিন এবং একে অপরকে উপহার দেওয়ার দিন হিসেবে পালন করে। পুরিম পর্ব পালন। মর্দকায় এসব ঘটনা লিখে রাখলেন এবং রাজা অহস্যেরসের সাম্রাজ্যের দূরের কি কাছের সমস্ত রাজ্যের ইহুদিদের কাছে চিঠি লিখে পাঠালেন, যেন তারা অদর মাসের 14 ও 15 দিন দুটি পালন করে, কারণ এ সময় ইহুদিরা তাদের শত্রুদের হাত থেকে নিস্তার পেয়েছিল ও এই মাসে তাদের দুঃখ আনন্দে আর শোক আনন্দ অনুষ্ঠানে পরিণত হয়েছিল। তিনি তাদের লিখলেন যেন তারা সেই দিনগুলি ভোজের ও আনন্দের দিন এবং একে অন্যের কাছে খাবার পাঠাবার ও গরিবদের কাছে উপহার দেওয়ার দিন বলে পালন করে। কাজেই ইহুদিরা যেমন আরম্ভ করেছিল এবং মর্দকয় তাদের যেমন লিখেছিলেন সেইভাবে দিন দুটি পালন করতে তারা রাজি হল, কারণ সমস্ত ইহুদিদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামন ইহুদিদের সর্বনাশ ও ধ্বংস করার যে ষড়যন্ত্র, আর সেই জন্য সে পুর যার অর্থ গুটিকাপাত করেছিল। কিন্তু যখন সেই ষড়যন্ত্রের কথা রাজা জানতে পারলেন তখন তিনি লিখিত আদেশ দিয়েছিলেন যেন ইহুদিদের বিরুদ্ধে হামন যে মন্দ ফন্দি এঁটেছে তা তার নিজের মাথাতেই পড়ে এবং তাকে ও তার ছেলেদের ফাঁসি কাটে ঝুলানো হয়। সেই জন্য পুর কথাটি থেকে এই দিনগুলিকে বলা হয় পুরিম।
সেই চিঠিতে যা কিছু লেখা ছিল এবং তাদের প্রতি যা ঘটেছিল, সেই জন্য ইহুদিরা ঠিক করেছিল যে তারা একটি প্রথা প্রতিষ্ঠা করবে, যেন তারা তাদের বংশধরেরা এবং যারা ইহুদি হয়ে গিয়েছিল তারা সকলে সেই চিঠির নির্দেশ ও নির্দিষ্ট সময় অনুসারে প্রতি বছর এই দিন দুটি অবশ্যই পালন করবে। প্রত্যেক রাজ্যের, প্রত্যেকটি নগরের, প্রত্যেকটি পরিবার বংশ পরম্পরায় এই দুটি দিন স্মরণ ও পালন করবে এবং পুরিমের সেই দিনগুলি ইহুদিরা যেন উপেক্ষা না করে আর তাদের বংশের মধ্যে থেকে তার স্মৃতি লোপ না হয়। অতএব অবিহইলের মেয়ে রানী ইষ্টের ও ইহুদি মর্দকয় পুরিমের দিনের বিষয় দ্বিতীয় চিঠিটি সম্পূর্ণ ক্ষমতার নিয়ে লিখলেন। অহস্যরসের সাম্রাজ্যের 127টি রাজ্যের সমস্ত ইহুদিদের কাছে মঙ্গল কামনা ও প্রতিশ্রুতির কথা চিঠিতে লিখলেন। সেই চিঠি পাঠানো হয়েছিল যেন তারা নির্দিষ্ট সময় ইহুদি মর্দকয় ও রানী ইষ্টেরের নির্দেশ মতো পুরিমের এই দিন দুটি পালন করবার জন্য স্থির করতে পারে, যেমন ভাবে তারা নিজেদের ও তাদের বংশধরদের জন্য অন্যান্য উপবাস ও বিলাপের সময় স্থির করেছিল। ইষ্টেরের আদেশে পুরিমের এই নিয়মগুলি স্থির করা হলো এবং তা নথিতে লেখা হলো। ইষ্টের 10 অধ্যায়। মর্দখয়ের মাহাত্ম্য। রাজা অহস্যরস তার গোটা রাজ্যে ও দূরের দ্বীপগুলিতে কর বসালেন। তার ক্ষমতা ও শক্তির সব কথা এবং মর্দখয়কে রাজা যেভাবে উঁচু পদ দিয়ে মহান করেছিলেন, সেই কথা মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইতে কি লেখা নেই? রাজা অহস্যরসের পরে মর্দখয়ের স্থান ছিল দ্বিতীয়, ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং সমস্ত ইহুদিরা তাকে উচ্চ সম্মান দেখাত, কারণ তিনি তার লোকদের মঙ্গলের জন্য কাজ করেছিলেন এবং সকল ইহুদিদের কল্যাণের কথা বলতেন।